স্বাগত বন্ধুরা, বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে, যার ফলে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা লোহিত সাগর উপকূলে অবস্থিত হুদেইদা, রাস ইসা এবং আল সাফিক সালিফ বন্দর এবং রাস কাথিফ বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস নিশ্চিত করেছেন যে তাদের লক্ষ্যবস্তুতে বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডার অন্তর্ভুক্ত ছিল। 2023 সালে বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক ছিনতাই করা জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মতে হুদেইদা, রাস ইসা এবং সাইফ বন্দরে ইসরায়েলি হামলার পর ইয়েমেন থেকে ইসরায়েলি 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীর মুখপাত্র বলেছেন যে হামলার পর গোষ্ঠীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি প্রচুর পরিমাণে ভূমি থেকে আক্রমণের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমাদের জনগণ এবং আমাদের জাতির মুক্ত জনগণকে আশ্বস্ত করেছে যে আমরা সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে আছি এবং ঈশ্বরের সাহায্যে আক্রমণকারীদের মোকাবেলা করতে সম্পূর্ণরূপে সক্ষম। এই আক্রমণগুলি আমাদের সামরিক সক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না। গাজা এবং ফিলিস্তিনিদের জন্য সহায়তা অভিযান দ্রুত গতিতে অব্যাহত থাকবে এবং আমরা আমাদের সশস্ত্র শক্তি দিয়ে আমাদের দেশ এবং আমাদের জাতিকে রক্ষা করব ঈশ্বরের ইচ্ছায়। এদিকে ব্রাজিলের রিও ডি জেনেরোতে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রিক্স নেতারা গাজায় তাৎক্ষণিক, স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির দাবিতে একটি জোরালো যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। ব্লকটি 2025 সালের 13 জুন থেকে ইরানের উপর সামরিক হামলার নিন্দা জানিয়েছেন। বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে ইচ্ছাকৃত আক্রমণের উপর গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে যুদ্ধবিরতির চলমান ইসরায়েলি লঙ্ঘনের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা করা হয়েছে। আমরা ইসরায়েলকে লেবানন সরকারের সাথে সম্মত শর্তাবলী মেনে চলার এবং দক্ষিণ লেবাননের অবশিষ্ট 5টি স্থান সহ সমস্ত লেবানন ভূখণ্ড থেকে তার দখলদার বাহিনী প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিক্স নেতারা সিরিয়া থেকে ইসরায়েলি প্রত্যাহারের দাবি জানিয়েছেন, ইউক্রেনের উপর কূটনৈতিক প্রচেষ্টাকে উৎসাহিত করেছেন এবং ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ব্রিক্সের 11টি দেশের উপর তীব্র সমালোচনা করে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনকে অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীর উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। যে কোনো দেশ ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সাথে নিজেদের মুক্ত করলে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না, ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন। এদিকে সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 শীর্ষ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা তা নির্ধারণের জন্য 10 জুলাই 2025 তারিখ নির্ধারণ করেছে। গত বছরের জুলাইয়ের বিদ্রোহের সময় সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে মামলার শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত। ওদিকে রাশিয়ার প্রাক্তন পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েড মস্কো অঞ্চলের ওডিন সোবোতে তার ব্যক্তিগত গাড়িতে আত্মহত্যা
করেছেন। রাশিয়ান তদন্ত কমিটির সরকারি মুখপাত্র স্তেলানা পেট্রনকে বলেছেন, মস্কো অঞ্চলের জন্য রাশিয়ান তদন্ত কমিটির প্রধান তদন্ত বিভাগের তদন্তকারী কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। ঘটনার পরিস্থিতি নির্ধারণ করা হচ্ছে। আত্মহত্যায় প্রাথমিক সংস্করণ তিনি বলেন। রাষ্ট্রপতির ডিক্রি অনুসারে 7 জুলাই সকালে স্টারোভয়েটকে বরখাস্ত করা হয়েছিল। তিনি 2024 সালের মে মাস থেকেই মন্ত্রণালয়ের প্রধান ছিলেন। ওদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর একজন মুখপাত্র সোমবার AFP-কে জানিয়েছে যে 1 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইরান থেকে মোট 4,49,218 জন আফগান ফিরে এসেছেন। এর ফলে এবছর ইরান থেকে মোট আফগান প্রত্যাবর্তনের সংখ্যা 9,06,326 জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ফিরে আসা বেশিরভাগকেই জোরপূর্বক বহিষ্কার করা হয়েছিল এবং তারা তাদের সীমিত আর্থিক সম্পদ হারিয়েছেন। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।